আসসালামু আলাইকুম। গল্প প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব ৪৮। চোখ খোলার পর সর্বপ্রথম অন্ধকার ভাসল মনিতে মেয়েটার। শ্যামলা আননের মুখটাই ভর করেছে চাপা ডর। ভয়ার্ত দৃষ্টিতে চারপাশে চোখ ঘোরালো। মস্তিষ্কে তখন অচল। বোধগম্য হলো না কি হচ্ছে তার সাথে। মাটির নিচে কি করে ভেবে পেল না সে। মাথায় চাপ দিতেই মনে হলো মরে গেল নাকি সে। চোখ দুটো বিস্ময়াবিত হয়ে গেল তার। এতক্ষণে খেয়াল করল চার দেওয়ালের মতো মাটির নিচে তার দেহ। ভূমিকম্পের মতো গা দুলে উঠল। ভয় বিস্ময়ে হাত পা কেঁপে উঠল নিমিষেই। বুকের ভেতর তখন ভয়ের আশার জামা বেঁধেছে। গায়ে গরম লাগলো। শ্বাস নাড়ি দিয়ে যেন শ্বাস বেরোচ্ছে না এমন উপলব্ধি হলো। চোখ বন্ধ করে মনে মনে ভাবল, যদি স্বপ্ন হয় তাহলে ভেঙে যাক। কিন্তু ভাঙল না। নুসরাত সোজা হয়ে শুয়ে রইল। ভেতরে চলছে আন্দোলন। কি ভয়ানক সেই অনুভূতি। হাপসাপ করল শ্বাস নেওয়ার জন্য, পারল না। মৃগী রোগীর মতো চটফট করতে করতে ধূপ করে চোখ খুলে তাকালো সে। চোখের পর্দায় রঙিন আলো খেলা করল। সাদা পর্দা ভেদ করে ঘরে প্রবেশ করেছে শীতল বাতাস। ঘেমে যাওয়া শরীর বাতাসের প্রকোপে ঠান্ডা হয়ে আসলো আস্তে আস্তে। এতক্ষণের ভয় সামান্য কমে এসে ভর করেছে মনে প্রশান্তি। দিনের আলো মিয়ে গিয়েছে, আসরের আগমনী বার্তা বহিতেছে ধরণীতে। নুসরাতের প্রশান্তির শ্বাস ফেলা হলো না আর। নাকে মুখে শক্ত করে কেউ বালিশ চেপে দাঁড়িয়ে আছে। ভীষণ বিরক্ত হলো সে। মাত্রই একটা জীবন মরণের পর্যায় থেকে ফিরে আসছে, আর এখন কপালে এসে ঠাডা পড়া। কপালে ক্যাডা জুটেছে আল্লাহই জানে। এর সমস্যা কি হয়েছে? এমন বালিশ দিয়ে চাপাচাপি করতেছে কেন? মেরে ফেলতে চাই নাকি বিয়াদবটা? অবশ্য হাত পা নাড়ানোর চেষ্টা করলো, হলো না। গোদ করে ছটফট করলো অনেক সময়। যখন নির্জীবের মতো হাত পা নাড়ানো বন্ধ করে দিল, তখন মুখের বালিশটা সামান্য ঢিলে হয়ে আসলো। তেতো গলায় বালিশের নিচ থেকে নুসরাত ঠাট্টা করে বলে উঠল, হুদাই কি কই এই খানবাড়ির পোলা মাইয়া, আস্ত গাধা, মারতে আসছে। কিন্তু কিভাবে বালিশ চাপা দিয়ে মারে তাও জানে না। দীর্ঘশ্বাস ফেলল সে। বোঝালো সে ভীষণ ব্যথিত। মুখের উপর থেকে বালিশটা সরিয়ে দিয়ে তাকালো সম্মুখে সাদা বিলাইয়ের মতো দেখতে মেয়েটার দিকে। ঠান্ডা কণ্ঠে জানতে চাইল, সমস্যা কি? ধাক্কাধাক্কি করতেছ কেন? পুরুষ মানুষের মতো কুরকুরানি উঠেছে নাকি? নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল সামনে। তুলি চোখে চশমা ঠেলে নুসরাতকে কিছু বলতে নিবে, তার আগেই স্বাস্থ্যবান মেয়েটাকে পায়ের সাহায্যে পেঁচিয়ে এনে দপাস করে ফেলল নিজের পাশে। কপালে কুঞ্চন করে জানতে চাইল, বাপ চাচা ভাই বোন সবাই কোথায়? তুলির মুখ অনুভূতি শূন্য। হাঁ করে দেখে সেই শ্যামলা মুখ, পিঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুল, তার মধ্যে চুলগুলো আবার কুকড়ানো, সাপের মতো পেঁচিয়ে আছে গলায়, গালে ঘাড়ে। তুলি ভেবে পাই না সে কোন দিক থেকে কম, কোথায় তার খুঁত আছে এই মেয়ের তুলনায় হাজার গুণ ভালো, সুন্দর, নিখুঁত। তবুও আরশের ভাগ্যে কেন এই মেয়েটাই? গতকাল দুপুরে পানি থেকে চারজনকে তোলার পর সব থেকে বেশি শোচনীয় অবস্থা ছিল এই দুই বোনের। বড় ভাবির জ্ঞান ফিরে আসলেও রাতের দিকে গা কাঁপিয়ে জ্বর এসেছিল। জাইন ভাই কেমন ভাবির হাত ধরে ধ্যান মেরে বসে আছেন। হাতে স্যালাইন ছিল গতকাল সারাদিন। আরশের অবস্থাও তেমন ভালো না। এক গাদা পানি খেয়ে পেট টুসটুসে হয়ে গেছিল। শুধু এই মেয়ের পুরো 24 ঘন্টা পর জ্ঞান ফিরেছে। এর আগে স্যালাইন দেওয়া হয়েছে। স্যালাইন খোলা হয়েছে আজকে দুপুরে। কথা ছিল আজই সবাই ফিরে যাবে,
কিন্তু এই মেয়ের জ্ঞান না ফিরায় এখনও এখানে সবাই। দুপুরের খাবারের সময় রুমানা খাতুন তুলি আর আরশের বিয়ের কথা তুলতেই শক্ত গলায় লিপি বেগম জানিয়ে দিয়েছিলেন ১৩ বছর পূর্বে শ্বশুরের করা পদক্ষেপের কথা। এতে খুব একটা খুশি না খান বাড়ির কেউই, তবুও রাগ চেপে গম্ভীর মুখে আত্মীয়দের সাথে কৃত্রিম হাসি বিনিময় করেছে। নুসরাতের জ্ঞান ফিরছে না দেখে রুমের বাহিরে বিষাদ মুখে অপেক্ষায় ছিল সৈয়দ বাড়ির মানুষজন। আসরের আজান দেওয়ায় সবাই নামাজ পড়তে গেছিল, সেই সুযোগেই জানটা নিতে চাইল, কিন্তু ভাগ্য সহায় হলো না। কি খারাপ মেয়ে, তার দিকে তাকিয়ে কেমন করে হাসছে। অলস ভঙ্গিতে উঠে বসে চুলে মেসিবান করে নিল নুসরাত, হাবভাব এমন যেন কিছুই হয়নি। তুলি উঠে বসতে নিবে বিছানা থেকে। নুসরাত এক হাতে ঘাড়ের কাছে চুল চেপে ধরল। তুলি খেকিয়ে উঠে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, চুল ছাড়ো। নুসরাত ব্রু যুগলে বাজ ফেলে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল, কেন, ব্যথা লাগে? তুলি চুল ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। তাই নিজেকে বাঁচানোর জন্য নুসরাতের ২ হাত খাপলে ধরল নখের সাহায্যে। ব্যথায় কুঁচকে গেল শ্যামলা মুখের ললাটখানা। অদ্ভুত হাস্যরেখা বয়ে গেল ঠোঁটের কোণে। প্রতিপক্ষ এমন হলে মারামারিতে ভীষণ ভালো লাগে নুসরাতের। তাও এক হাতে ঘাড় চেপে ধরে অন্য হাতে টুটি চেপে ধরল তুলির। হাঁটু দিয়ে বুকের হাড় চেপে ধরে কড়মড় করে শুধালো, আমার সাথে শত্রুতা কি তোমার? আসছি থেকে দেখতেছি আমার পেছনে কুত্তার মতো পড়ে আছো, সমস্যা কি? তুলি নিজেও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। শক্ত হাতে খামচি কাটল নিজের লম্বা লম্বা নখ দিয়ে নুসরাতের মুখে। যখন দেখল তবুও চুল থেকে হাত দিলে হচ্ছে না, তখন এক হাতে শ্বাসনালী অন্য হাতে চুল টেনে ধরল। চিৎকার করে উঠল, তুমি তুমি নুসরাত আগের অবস্থা থেকে উদ্বেগহীন কণ্ঠে জিজ্ঞাসা করল, আমি কি? হ্যাঁ। এতে আরও আক্রোশে ফেটে পড়ল মেয়েটা। ষাঁড়ের মতো গোদ করে বলল, তুমি আরশ ভাইকে কেড়ে নিয়েছ। তুলির গলার আওয়াজ কম্পন তুলল ঘরের দেওয়ালে। বলে বসল ভারী ভর্তি মানুষ, পাছে যদি কেউ শুনে ফেলে। দেন জ্ঞান খুইয়ে সপাটে নুসরাতের গালে চড় বসালো একটা। নুসরাতের টুটি চেপে ধরা হাত নরম হয়ে আসলো, তবুও ছাড়ল না। নিজেও বসালো শব্দ করে কান ফাটিয়ে একটা চড়। যত জোরে পড়েছে তার গালে, সেই থেকে দ্বিগুণ জোরে পড়ল তুলির গালে। টলমল করে উঠল চোখ। ২ দিন ধরে না খেয়ে জ্ঞানহীন থাকার পর এই মেয়ের এত শক্তি আসে কোথা থেকে ভেবে পেল না তুলি। শ্রবণনালী বেয়ে বয়ে গেল কটুর নারীর কণ্ঠস্বর, তোমার আরশ ভাইয়ের প্রতি বিন্দুমাত্র আমার ইন্টারেস্ট নাই। কোন দুঃখে আমি কেড়ে নিতে যাব তাকে? একটা কথা মনে রাখবে, আমি যেখানে যাই তোমার ওই আরশ ভাই বুনো বিড়ালের মতো আমার পেছন পেছন ল্যাস নাড়িয়ে চলে আসে। হোয়াট দ্য ফাক? আমি কেন তোমাকে এক্সপ্লেনেশন দিচ্ছি? শ্বাস ফেলল শব্দ করে। ঘাড়ে থাবা মেরে দেওয়া হাত আরও শক্ত হলো। মুখ ফসকে মনের কথা জবানে চলে আসলো আকস্মিক। আমরা স্বামী স্ত্রীর ব্যাপারে নাক গলানোর তুমি কে? নিজের নাক দূরে রাখো আমাদের থেকে, না হলে কোন দিন দেখবে নাক খুলে পড়ে গেছে। সপাটে অন্য গালে পড়ল আরেকটা চড় তুলির। নুসরাত গা থেকে নেমে এসে হাত জ্বালল। নির্জনটার ভঙ্গিতে হাত নেড়ে বলল, এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না, তাই অন্য গালে দিয়ে দিলাম। মানব দরদি মানুষ তো তাই। কথা শেষ হতেই মেয়েটা একদলা থুতু ছিটিয়ে দিল তার গালে। বাচ্চাদের মতো চুল টেনে দিয়ে দৌড়ালো দরজার দিকে। নুসরাত পেছন থেকে লাফিয়ে উঠে তুলির ঘাড়ে চেপে ধরে
ঝুলে গেল পিঠে। নির্লিপ্ত কণ্ঠে কিছু বলতে নিবে, হাতে স্যালাইন নিয়ে ভেতরে ঢোকা নাসির সাহেব থমকে দাঁড়ালেন। কিংকর্তব্য বিমূঢ় কণ্ঠে শুধালেন, এ কি আম্মা, তুমি ওর পিঠে চড়েছ কেন? বাচ্চাদের মতো বড় বোনের চুল ধরে চুলোচুলি করছো কেন? তাছাড়া বাচ্চা মেয়েটাকে জ্বালাচ্ছ কেন? নুসরাত বিরক্ত মুখে বাবার দিকে তাকিয়ে পিঠ থেকে নেমে আসলো। বলল, উত্তেজনা চূড়ান্ত শিখরে উঠে গেছে, এজন্যই ঘাড় ধরে ঝুলাঝুলি করতেছি। বাবু হয়ে বিছানায় বসল। চোখে মুখে নমনীয়তা নেমে আসতেই একে একে প্রবেশ করল ভেতরে খান বাড়ির সবাই। রুমানা খাতুনের গম্ভীর চেহারাটাই আজ অন্য এক জৌলুস আছে। নুসরাত টাহর করতে পারল না সেটা কিসের, তাই চোখ সরিয়ে নিয়ে বাবাকে শুধালো, ইসরাত কোথায়? ও ঠিক আছে? নাসির সাহেব গুমরা মুখে তাকালেন মেয়ের মুখের দিকে। খাবলে আঁচড়ানোতে গালে দাগ পড়ে গেছে, হাত বাড়িয়ে স্পর্শ করতে নিবেন। নুসরাত বিরক্ত স্বরে শুধালো, নাসির সাহেব, ইসরাতের কি হয়েছে? ও ঠিক আছে? না, ওর গা কাঁপিয়ে জ্বর এসেছে। নুসরাতের হাতে স্যালাইন লাগিয়ে দিতে দিতে জানতে চান, মুখে কি হয়েছে? এমন করে কে আঁচড় কেটেছে? নুসরাত নিশ্চুপ, একবার গাল ঠেলল জিভ দিয়ে। মিথ্যে সাজানোর চেষ্টায় রক্ত থেকে বলল, ঘুমের ঘরে একটাকে আঁচড় কাটতে গিয়ে নিজেকে আঁচড় কেটে ফেলেছি। নাসির সাহেব বিশ্বাস করে নিলেন নুসরাতের এমন ব্যামো আছে। ঘুমের মধ্যে রেগে অনেক সময় ইসরাতকে থাপড়াতো, কিল ঘুষি মেরে দিত। মেয়ের জন্য আপেল কেটে মুখে তুলে দিলেন যত্ন সহকারে। বাপ মেয়ে সামনে যে খানবাড়ির একদল লোক দাঁড়িয়ে আছে, তা বিশেষ গুনাই ধরল না। নুসরাত একটু বেশি কথা বলে, মনে যা মুখে তাই তার। মুখ ফাট হওয়ায় আপেলের পিস খেতে খেতে জিজ্ঞেস করল, সবাই বেঁচে আছে নাকি দু একজন আল্লাহর হাওলা হয়ে গেছে? দপাস করে পিঠে একটা কিল বসালেন নাসির সাহেব। নুসরাত হাসছে দাঁত বের করে, হে হে করতে করতে ঢলে পড়ছে বাবার গায়ের উপর। আপেলের স্লাইসে কামড় দিতে দিতে শান্ত মুখে দাঁড়িয়ে থাকা রুমানা খাতুনকে দেখল এক পলক। এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। বিশেষ পাত্তা দিল না সরাসরি, কিন্তু ভেতরে ঠিকই খানবাড়ির সবার গোষ্ঠীর তুষ্টি করল। হাবলার মতো চাইয়া আছে কেন এই মহিলা? সমস্যা কি? নাসির সাহেবের মোবাইলে হঠাৎ অফিসিয়াল কল আসায় ছুরি আর আপেল সেন্টার টেবিলে রেখে চলে গেলেন রুমের বাহিরে। ততক্ষণে টুম্পা, পুষ্পা, পলি, আতিক আর স্বার্থ চলে গেছে নিজ নিজ কাজে। রয়ে গেছেন তখনও রুমানা খাতুন। বয়স্কার যাওয়ার অপেক্ষা করল নুসরাত। বয়স্কা গেলেন না। ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে এগিয়ে এসে বসলেন পাশে। নুসরাত বাঁকা চোখে দেখলেন ভদ্র মহিলাকে। হাসিটা হজম হলো না ঠিক। সত্য কথা পেটে চেপে রাখল না, শুধিয়েই ফেলল। এমন মিথ্যা হাসি হাসছেন কেন? কেমন অদ্ভুত লাগছে। ফুস করে ঠোঁটের হাসি হাওয়া হয়ে গেল আরুষের নানির। রুমানা খাতুন তবুও গা ঘেঁষে বসা থেকে দূরে সরলেন না। পিঠে হাত বুলিয়ে দিলেন কোমলতার সহিত। দুপুরের কথাটা জানার পর থেকে মনটা আনচান করছিল কথা বলার জন্য নাত বইয়ের সাথে। তাই মেকি মিষ্টটা ঠোঁটে ঝুলিয়েছেন তিনি। গম্ভীরতা এক পাশে ফেলে নাতির হয়ে কথা বলার জন্য দীর্ঘ সময় মৌন রইলেন। ভেতরে সাজিয়ে নিলেন কথাগুলো। তখনও পিঠে অব্যাহত রুমানা খাতুনের হাত বোলানো। নরম স্বরে নুসরাতকে বোঝালেন, মেয়ে মানুষকে নরম হতে হয়, আদব কায়দায় থাকতে হয় ভদ্রতা, চলন বলনে হতে হয় পানির মতো স্বচ্ছ সরল। পানিকে যেমন যে পাত্রে রাখা হয় তেমন আকার ধারণ করে, মেয়েদেরও তেমন হতে হয়।
উগ্র বেহায়াপনা, ভাবলেশীন আচরণ, জীবন চলে না। তুই আরস যদি সরি তুই আরস যদি দুজনেই দুজনকে এমন জেদ দেখাস, তাহলে কিভাবে হবে? একজনকে তো কোমল হতে হবে। তুই না হয় এই কম্প্রোমাইজটা কর। আরস নিজের দিক থেকে যথেষ্ট নরম তোর প্রতি। তুই চাইলে আরও হবে। আমি কথা বলবো ওর সাথে। বুঝতে পারছিস আমার কথা? নুসরাত মাথা ধুলালো, এক তালে উপর নিচ জানালো সে সব বুঝতে পারছে। রুমানা খাতুন ভ্রু উঁচিয়ে শুধালো, কি বুঝেছিস তুই? নুসরাত মুখ ফসকে বলল, জয় বাংলা। তারপর বয়স্কার চেহারা দেখার মতো হলো। রাগে লাল হয়ে ধাক্কা মেরে সরিয়ে দিলেন দূরে। নুসরাত সরলই না, উল্টো গা ঘেঁষে বসল। নিষ্পাপ আদল করে পিটপিট করে চেয়ে রইল। শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করল জাজ মেশানো স্বর, হতচ্চারি মেয়ে, সর এখান থেকে। নুসরাতের নির্লিপ্ত কণ্ঠস্বর, আমি তো সরেই বসে আছি, আপনি নিজেই তো লেগে বসে আছেন, এই যে দেখুন। রুমানা খাতুন এক পলক দেখলেন, অতঃপর যেমন নম্র পাইয়ে এসেছিলেন তেমনি শক্ত পাইয়ে ফিরে গেলেন। নুসরাত 24 ঘন্টা জ্ঞানহীন থাকায় সে ওই 24 ঘন্টায় কী ঘটেছে তার সম্পর্কে জানে না। তাই আহানের কাঁধে ভর দিয়ে হাঁটছে বাড়ির ভেতর। আকস্মিক পা থামিয়ে তাকালো আহানের দিকে, বলল, এই মগা। আহান বোনের পানে তাকিয়ে জানতে চাইল, আমাকে বলেছ? তেরা উত্তর আসলো সামনের মহিলার কাছ থেকে, না, আমার জামাইকে বলেছি। অনেকক্ষণ সামনে থেকে পেছনে নুসরাতের কথাই হাঁটাহাঁটির পর সে বলল, চল জাইন ভাইয়ার রুমে চল। আহান ধীরে ধীরে হাঁটে, মেয়েদের মতো পা দিয়ে পাড়া দেয়। নুসরাতের মতামতে তার থেকে দ্বিগুণ তাড়াতাড়ি পিঁপড়া হাঁটে। নুসরাত বিরক্ত হয়ে আহানকে রেখেই চলে গেল সামনে। 2 কদম গিয়ে যখনই দেখল নাসির সাহেব দাঁড়িয়ে, ফিরে এসে ভং ধরে ফেলল। আহানের কাঁধে ভার ছেড়ে নিবু নিবু চোখে তাকালো, এমন পান করলো ধপাস করে এই পড়ে যাবে সিঁড়ি থেকে। আহান টেনে নিয়ে যেতে যেতে দেখে নাটকবাজ বোনকে এতক্ষণ সুস্থ ছিল, আর মানুষ দেখতেই অসুস্থ হয়ে পড়েছে। পা এবড়ো তেবড়ো করে ফেলেছে, যে তার পাশ দিয়ে যাবে হুঁচট খেয়ে নিচে পড়বে নিশ্চিত। নাসির সাহেব মেয়ের নাজুক অবস্থা দূর থেকে লক্ষ্য করে এগিয়ে আসলেন। তখনও কথা বলছেন মোবাইলের অপাশের ব্যক্তির সাথে। আবির, আমার 1.5 লক্ষ টাকার হিসাব আপনি দিতে পারেননি এখনো। বাকিটুকু শেষ করার আগেই মোবাইল টেনে নিল নুসরাত, গলা ফাটিয়ে চেঁচালো, এই বলদ মগা আকাইম্মা, আমার বাপের কোম্পানির টাকায় মেরে কাজ তুই। হজম হবে না ভেতরে, হজম হবে না। হারাম খাওয়ার জন্য ডাইরেক্ট জাহান্নামে যাবি ইনশাল্লাহ। নাসির সাহেব মোবাইল টেনে নিয়ে কল কেটে দিলেন। বাবার সন্দেহী চোখ নিজের দিকে দেখতেই নুসরাত আবারও ভং ধরে ফেলল। মেয়েকে বাহুতে নিয়ে সামনে অগ্রসর হয়ে স্পষ্ট কণ্ঠে আওড়ান, সিনেমায় অংশগ্রহণ করলে গ্রিনিস বুকে নাম্বার 1 অভিনেত্রী হিসেবে পরিচিতি পেতে তুমি। তেরা চোখে তাকিয়ে বাবা ভাইকে রেখেই ইসরাতের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় নক করলো গটগট করে। ভেতর থেকে অনুমতি আসার আগেই গলা ফাটিয়ে বলল, ভেতরে আসতেছি, ভালো লাগে না এমন দাঁড়িয়ে থাকতে। ভেতরে ঢুকে চক্ষু চড়ক গাছ হয়ে গেল। পুরো বাড়ির মানুষ দাঁড়ানো সেখানে। জাইন তর্ক করছে নানির সাথে, সে এখানে আর এক মুহূর্তও থাকবে না। ভদ্র মহিলা নিজেও জাজ মিশিয়ে কথা বলছেন, কারোর থেকে কেউ কম নয়। জাইন বলছে, তোমাদের বাড়িতে আসার পর থেকে আমার বইয়ের পেছনে পড়ে আছো, আমার সামনে যা নই তাই করেছো, আমার অগোচরে মারনি, তার কি প্রমাণ?
একবার খেতে দেয়নি, একবার তোমার বউ গালি দেয়, সারাদিন কাজ করায়। আমি বউ নিয়ে এসেছি না তোমাদের চাকরানি নিয়ে এসেছি? তুমি না অসুস্থ ছিলে নানি? তাহলে এখন সুস্থ হলে কিভাবে? আমার বউকে দিয়ে কাজ করানোর জন্য সুস্থ হয়ে গেছো। কি নাটক জানো? বাহ, এই বাংলাদেশের মানুষ এত খারাপ কেন? আমাদের ওখানে তো এসব দেখিনি। তোমরা বাড়ির বউদের কি মনে করো? একটা জীবন্ত রোবট যে সারাদিন কাজ করবে। এখানে আমি আর থাকবো না। আজ পানিতে পড়ে মরার মুখ থেকে ফিরেছে, আগামী দিন ফিরবে, তার নিশ্চয়তা কি? এমনকি তুমি আমার বউকে ধাক্কা দিয়ে পানিতে ফেলবে না, তার নিশ্চয়তা কি? তোমাদের আমি বিন্দুমাত্র ভরসা করি না আমার বউয়ের ব্যাপারে। শুনেছ না নি, বিশ্বাস করি না। এই আশা আমার শেষ আশা এখানে। আল্লাহ বাঁচিয়ে রাখলে এই জীবনে আর এই মুখও হব না। জায়েন কথা শেষ করে শ্বাস নিল। রাগে থরথর করে কাঁপছে সে। রুমানা খাতুন হাত দিয়ে বাহুতে স্পর্শ করতেই হাত ছাড়িয়ে নিল। কপালে বাজ রেখে তাকালো দরজার সামনে দাঁড়ানো শ্বশুর আর শালির দিকে। অতপর প্রশ্ন ছুড়ল, নুসরাত, আপনি সুস্থ হয়েছেন? ড্রাইভ করতে পারবেন? নুসরাত উপর-নিচ মাথা নাড়িয়ে দুই পাশে মাথা নাড়ালো। জায়েন কারোর দিকে না তাকিয়ে বিছানায় শোয়ায়িত অর্ধাঙ্গিনীকে বাহুর সাহায্যে তুলে নিতে নিতে আওড়ালো, এক মুহূর্তও আর এখানে থাকবো না। নুসরাত, গাড়ি বের করুন, আম্মু আব্বু থাকুক এখানে, আমরা বাসায় যাচ্ছি। লিপি বেগম বললেন, আমিও যাব, চল। হেলাল সাহেব এক পলক দেখেন শাশুড়িকে, এক পলক ছেলেকে। ছেলে বলছে যাবে, শাশুড়ি ইশারাই বলেন না। গ্যাড়া কলে পড়ে গেলেন মাঝখান থেকে তিনি। জায়েন কারোর কথা শুনল না। নির্লিপ্ত চেহারা বানিয়ে স্ত্রীকে নিয়ে অগ্রসর হলো। আহানকে উদ্দেশ্য করে বলল, আহান, লাগেজ নিয়ে আসো। আহান হাঁ করে তাকিয়ে থাকে নুসরাতের দিকে। নুসরাত ঠোঁট চেপে বিশ্লেষণ করার ভঙ্গি করে বলে ওঠে, জাইন ভাই, আপনি যাবেন না। জাইন এক ব্রু উঁচিয়ে শুধাই, আপনি আটকাবেন? নুসরাত জেদ ধরে বলল, আপনি যাবেন না। আমি যাব, আপনার শখ থাকলে আপনি থাকুন। নুসরাত চেঁচিয়ে ওঠে, আপনি যাবেন না জাইন ভাইয়া? জাইন চোখের আকার সরু করে বলল, আমি যাব। নুসরাত নাকের পাটা ফুলিয়ে ইশারা করে কিছু একটা। ব্যাঙের মতো লাফিয়ে ওঠে দুই হাত সামনে এনে বলল, জাইন ভাইয়া, আপনি এত বোকা কেন? আপনি যাবেন না মানে যাবেন না? আমি যাব, আর এই মুহূর্তেই যাব। নুসরাতকে পাশ কাটিয়ে যেতে নিবে, সে চেপে ধরল শার্টের হাতা। রাগে দাঁতে দাঁত পিষে নখ বসিয়ে একটা চিমটি কাটল। চোখের ইশারায় কিছু একটা বোঝালো। জাইন ধ্যানই দিল না। দরজা থেকে বেরিয়ে যাবে ধপাস করে উল্টে পড়ল নুসরাত। এক চোখ বন্ধ করে ভং করল অজ্ঞান হওয়ার। আবারও বিশেষ পাত্তা না পেয়ে উঠে বসল। নাসির সাহেব মেয়ের প্রতি বিরক্ত হয়ে ঝুঁকে আসলেন। টেনে তুলে দাঁড় করাতে করাতে ফিসফিস করে বললেন, অভিনয়ের স্কুলে ভর্তি করিয়ে দিই। 2 দিন ক্লাস করলেই মুভির অফার পেয়ে যাবে। নুসরাত পাত্তা দিল না বাবাকে, বলে উঠল, দেখলেন আমি কতটা দুর্বল? ড্রাইভ করব কিভাবে জাইন ভাই? জাইন কপালে বাজ ফেলে বলল, মেজো বাবা করবেন। নুসরাত বেঞ্চি কেটে নিজের ফর্মে ফিরে গেল, বলল, আমার বাপ করবে, আমি সুস্থ না, আমাকে গাড়িতে ধরে বসাবে কে? নুসরাত হাঁ হতা শুরু করলো। আজ গাড়ি করে 1 ঘন্টার রাস্তা গেলে সে মরে যাবে, আগামীকাল যাবে। নাসির সাহেব মেনে নিলেন। জাইনকে তখনও অনবরত ইশারা দিয়ে চলছে মেয়েটা। জাইন প্রথমে বুঝল না। নুসরাত রেগে মেগে যখন বলল, আপনি আসলেই একটা গাধা, আরশ ভাইয়ের মতো, তখন মাথায় কথাটুকু আটল। যাওয়ার জন্য লাফালাফি থামিয়ে বলে উঠল, আজ রাত থাকবো এখানে, আগামীকাল চলে যাব। ভদ্র মহিলা মরে গেলে দায়ভার কে নিবে?
সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। লিপি বেগম গুমরা মুখ করে বসে রইলেন রুমের চেয়ারে। এতক্ষণ ভং ধরে মরে যাওয়ার মতো ভাব করা নুসরাত সুস্থ হয়ে গেল নিমিষেই। 2 সেকেন্ডের মাথায় লাফিয়ে লাফিয়ে উঠে চলল বাহিরে। ধরণীতে তখন লাল আভা পড়েছে। ক্লান্তিকর দিনের শেষে দেখা মিলেছে এক টুকরো ঠান্ডা আবহ। পশ্চিম আকাশে তখন লাল লালিমায় রাঙানো রংধনুর ন্যায় খেলা করছে নীলিমায়। ঝড়ে লাল হওয়া চোখ নিয়ে এসে দাঁড়ালো বারান্দায় আরস। বাড়ির পশ্চিম দিকের রুম তার। রুমের সামনেই ফলের গাছগাছালি। মেহুল মেঘলা আহানা শার্তের কথা বলার শব্দ আসছে। আরশির চোখ সর্বপ্রথম পড়ল মাটিতে দাঁড়িয়ে হাঁ করে উপরে তাকিয়ে থাকা জনমানবগুলোর দিকে। চোখের পাতা একটারও ফেলছে না। গাছের মাথায় বাঁদরের মতো পা ঝুলিয়ে বসে আছে নুসরাত। পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, সেগুলো পেড়ে খাচ্ছে। একটু পরপর নিচে ঢিল মেরে ফেলেও দিচ্ছে তা। এটা দেখেই বিরক্তিতে কপাল কুঁচকে গেল আরশের। রেলিংয়ে 2 হাত দিয়ে চেপে ধরে ডাকল, নুসরাত। গলার আওয়াজ ক্ষীণ, জ্বরে বেশ কাবু করেছে বোঝাই যাচ্ছে। নুসরাত উঁচু ডালে বসে পা দুলাতে দুলাতে শুধায়, কোনো প্রয়োজন আরশ ভাই? গাছ থেকে নেমে আয়। কেন? একটা কথার বিপরীতে আরেকটা কথা। হঠাৎ রাগ হলো আরশের। বলল, বাহিরে যাব, নেমে আয়। পরে নেমে এসে আপনার কোলে উঠে বসে থাকবো। এখন পারবো না, এখন আমি বহু ব্যস্ত। বাহিরে যাব বলছি না, নেমে আয়, না হলে পিটিয়ে তক্তা বানিয়ে দিব। নুসরাত মিশ্রিত কণ্ঠে বলল, সেই সাহস বা শক্তি আছে নাকি আপনার? তাছাড়া আমাকে মারলে আমিও পিটিয়ে আপনাকে তক্তা বানিয়ে দিব। শারত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দুজনের ঝগড়া। আহানকে শুধালো, হাতাহাতি হয়ে যাবে নাকি? আহান নির্বিকার চিত্তে দাঁড়িয়ে বলে উঠল, হয়ে যেতে পারে, সচরাচর এমনই হয়। শারত প্রশ্নাতীত কণ্ঠে শুধায়, কে জিতবে? দুজনের একজনও জিতে না, হুদাই চিল্লায়। পরে আবার গলায় গলায় ভাব করে দেখবেন চলে গেছে 2 জন। শারতের কাছে 2 জনের কাণ্ড দারুণ উপভোগ্য মনে হলো। মেহুল লুঙ্গির কোণ চেপে ধরে বিরক্ত মুখে দেখছে নুসরাতকে। সে অদৃশ্যভাবেই আরশের পক্ষে, তাই বলল, আরশ ভাই, আম্মুর লাঠি এনে দি, এই বুড়ো মহিলাকে ধরে পিটান। আরশ ঠুটে ঠুট চাপল, গম্ভীর মুখে বলল, নিয়ে আসো। আজ এই বুড়ির একদিন কি আমার একদিন। নুসরাত গাছের চূড়ায় বসে মেহুলকে হুঁশিয়ারি দিল, একবার পিছু লেগেছিলে বলে পাখি কাটিয়ে দিয়েছি, এবার পিছু লাগলে পাখিটাই উধাও করে দিব। মেহুল ভীষণ ভয় পেল। এক হাতে লুঙ্গির উপর থেকে চেপে ধরল নিজের সম্পত্তি। নুসরাত গাছে বসে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। আরশ দমকালো, নামতে বলিনি তোকে? নুসরাত 2 হাত পেতে দিয়ে বলল, আরশ ভাই, শক্তি সামর্থ্য নাই, এসে কুলে করে নামিয়ে দিয়ে যান। চুল পেছনে ঠেলে রুমে যেতে যেতে বলল, বসে থাক, এসে নামাচ্ছি তোকে। কুলে চড়ার শখ সারা জীবনের ন্যায় গুছিয়ে দিব। আরশ বাড়ি থেকে বেরিয়ে এসে দেখল নুসরাত গাছের নিচে দাঁড়িয়ে খাচ্ছে। পরনে হাঁটুর উপর সমান পুমার টি শার্ট। আরশ হুডি এগিয়ে দিয়ে বলল, পরে নে। নুসরাত হুডি পরে নিয়ে মাথায় ক্যাপ টানল। আগে আগে হেঁটে গিয়ে বলল, আমার পিছু পিছু আসেন। আরশ কপালে বাজ ফেলে বলে উঠল, কোন দুঃখে তোর পিছন পিছন আমি আসবো, আমার পিছু পিছু তুই আয়। নুসরাত কানেই তুলল না কথাগুলো। অতপর হেলে দুলে আগে আগে চলল সে। জাইন শান্ত হয়ে বসে আছে। নুসরাত বলে গেছে ইসরাতকে পানিতে কে ফেলেছে। গতকাল পানি থেকে ইসরাতকে তোলার পর কেউ কিছু জিজ্ঞাসা করেনি কিভাবে পড়েছে। তারপরও পুষ্পা শুধু একটাই বলি আওড়াচ্ছে, শহরে মেয়ে হাঁটতে গিয়ে পিচ্ছিল শ্যাওলায় পা দিছে,
অমনি দপাস করে পড়েছে হয়তো পানিতে। এই নিয়ে সন্দেহ জেগেছিল মনে, কিন্তু ইসরাতের নাজুক অবস্থা দেখে মস্তিষ্ক থেকে সেই কথা বেরিয়ে গেছিল। নুসরাতের ঠিক হতেই সে বাড়িতে ফিরে যেতে উতলা হলো। শেষ মুহূর্তে নুসরাতের ইশারা বুঝতে পেরে শান্ত হয়ে বসেছে। নিশ্চয়ই ওই মেয়ের মাথায় কিছু গন্ডগোল খিচুড়ি পাকছে। মৃদু কোকিয়ে ওঠার শব্দে জাইন নড়চড়ে বসল। কপালে ঠান্ডা পানি দিয়ে স্পর্শ করে নরম কণ্ঠে শুধালো স্ত্রীকে, কিছু খাবে? ইসরাত দুই পাশে মাথা নাড়ালো। কথা বলতে গিয়ে জ্বরের কারণে চোখ দিয়ে পানি বেয়ে পড়ল একটু। মুখে হাত রেখে দীর্ঘ হাই তুলল। জাইন ইসরাতের হাত মুঠোবন্দি করে জিজ্ঞেস করলো, আরাম পাচ্ছ সামান্য? ইসরাত দুই পাশে মাথা নাড়ল, ভঙ্গুস্বরে বলল, গরম লাগছে। জাইন কমফোর্টার গা থেকে সরিয়ে দিল। ইসরাতকে জিজ্ঞেস করলো, এখন ঠিক আছে? এসিটা অন করুন। শক্ত গলায় নিষেধাজ্ঞা জারি করল। না। তাহলে সিলিং ফ্যানটা ছাড়ুন। আবারও একইভাবে বলে উঠল, না। ইশারায় দীর্ঘশ্বাস ফেলল। সরি। ইসরাত দীর্ঘশ্বাস ফেলল, বলল, পানি খাবো। জাইন নাইট স্ট্যান্ড থেকে পানি গ্লাসে ঢেলে এগিয়ে ধরল মুখের সামনে। এক ডুব পানি খেয়েই না করে দিল, আর খাবে না। ঠান্ডা পানির স্পর্শ লাগলো গালে, গলায়, ঘাড়ে। জাইন গা মুছে দিতে দিতে জানতে চাইল, আরাম লাগছে? জি। আর বাক্য বিনিময় হলো না। ইসরাত সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। তাকিয়ে থাকতে থাকতে এক সময় চোখ ঝাপসা হয়ে আসলো তার। চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। মৃদুস্বরে জানতে চাইল, জাইন, আমরা ফিরে যাব কবে? জাইন দুই হাতের আঁচলায় জ্বরে কাবু হওয়া স্ত্রীর রক্তাভ চেহারাটা চেপে ধরল। অসহায়তা চেহারায় বাসলেও গলার স্বর গম্ভীর। বলল, আগামীকালই চলে যাব। আমি বাড়িতে যাব জাইন, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। দয়া করে আমায় বাড়ি নিয়ে চলুন। আগামীকালই চলে যাব, আর আসবো না কোনো দিন এখানে। কেঁদো না প্লিজ, আমার কষ্ট হয়। ইসরাতের নাচেও চোখ দিয়ে গড়িয়ে পড়ল ভারে ভারে জল। জাইন মুখমণ্ডল হাতের কাপড় দিয়ে মুছিয়ে দিতে দিতে অস্পষ্টে আওড়াই, আর আসবো না এখানে, কথা দিচ্ছি, আর কোনোদিন আসবো না। আমার দায়িত্ব জ্ঞানহীনতার কারণে পানিতে পড়েছো তুমি। আমি দুঃখিত। আই এম সরি। আমি তোমার খেয়াল রাখতে পারিনি। আমি ব্যর্থ। আমি একজন স্বামী হিসেবে আমি ব্যর্থ। ইসরাত শুনল না সেইটুকু। আবারও ঘুমে ভারী হয়ে আসলো দু চোখের পাতা। শুধু ঝাপসা নেত্রে দেখল তার দিকে তাকিয়ে থাকা বাদামি রঙের জল করতে থাকা নেত্র দুটো। মাগরিবের আজানের কিছু মুহূর্ত পূর্ব মাথা পঞ্চত ক্যাপ্টেনে হাঁটছিল নুসরাত। আরশের হুডি গায়ে পড়াই বোঝাই যাচ্ছিল না মেয়ে নাকি ছেলে। হুডির ক্যাপ মোটা হওয়ায় নাক পঞ্চত এসে থেমেছে। এই গরমের দিনে দুজনেই হুডি পরে পাগলের মতো ঘুরছে আশপাশ। রাস্তায় দাঁড়ানো মানুষ নাটছিটকে দেখছে তাদের। আহানের নিজেরই গরম লাগছে এমন হুডি পরিহিত ভাই বোনকে দেখে। তাই দুজনের থেকে দূরত্ব রেখে হাঁটছিল। মাঠে ফুটবল খেলছিল আহানের বয়সী কিছু ছেলেরা। ভাবলেশীন হেলে দুলে হেঁটে নুসরাত ওখান থেকে চলে যেতে নিবে। ছেলে একটা টিটকারি মারার স্বর ভেসে এলো, ওই! নুসরাতের পা থামল, সাথে হাঁটারত থাকা তিনজনেরও। সকলেই প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করল ওদিকে। নুসরাত চোখের উপর থেকে ক্যাপ সরিয়ে কটু স্বরে জিজ্ঞাসা করল, আমাকে বলেছ? ছেলেগুলো হেসে উঠল। 22 জনের একটা টিম। চুলগুলো কাটা দেখেই বোঝা যাচ্ছে বকাটের দল। নুসরাত ব্রু উঁচালো, কি? ছেলেগুলোর হাসির শব্দ ভেসে এলো। একসাথে কয়েকটা ছেলে হাতে তালি দিয়ে বলে উঠল, হিজড়া নাকি? নুসরাতের মেজাজ খারাপ হলো এত, মুখ দিয়ে ইয়া বড় বড় গালি বেরিয়ে আসলো। অগ্নিয়গিরির ন্যায় ফেটে পড়ে বলল, তোর মা হিজড়া,
তোর বাপ হিজড়া, তোর 14 গোষ্ঠী হিজড়া, তোকে দেখলেই তো মনে হয় হিজড়া। আয়নায় জীবনে দেখেছিস নিজেকে? পুরাই হিজড়ার বংশধর লাগে, কিন্নারের কিন্না। নুসরাত হাঁটা গোটালো। আজ দেখে নিবে এদেরকে সে। একজন বয়স্ক বলে উঠল, নদীপুরি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই নুসরাত বলে উঠল, কবরে এক ঠ্যাং রেখে। এখানে কি চাচা? যান, মসজিদে যান। কোন দিন টিকিট ওকে হয়ে যাবে বুঝতেই পারবেন না। আগে থেকে নামাজ কালাম করুন। বুড়োর মুখ পানসুটে বন্যের হয়ে গেল। আরস কারো কথাই মনোযোগ দিচ্ছে না, এমন ভান করল নিজের সাথে নিজেই কথা বলছে। নদীপুরি, ইন্টারেস্টিং। আরসের কথা কানে আসতেই কয়েকটা দরে দিতে ইচ্ছে হলো, তারপরও নিজের খুব মনে চেপে এবার তাকালো ছেলেগুলোর দিকে। কপাল কুঁচকে কিছু বলতে নিবে, ছেলেগুলো বলে উঠল, প্যান্টের চেন খুলে দেখ, দেখবি হিসরা বেরিয়ে আসবে। নুসরাত টুটে হাত চাপল গম্ভীর মুখে, আর আড়ি হাত বাজ করে দাঁড়িয়ে থাকা আরসের বাহুতে ধাক্কা দিয়ে বলে উঠল, আরস ভাই, এই আরস ভাই, আমাকে কি বলেছে দেখেছেন? কিছু বলুন। আরস নির্লিপ্ত স্বরে বলে উঠল, কি বলবো? নুসরাত অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি কিছু বলবেন না? নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে সামনে চলে গেল নুসরাতকে ওখানে রেখে বলে উঠল, নিজের সমস্যা নিজেই সমাধান করতে হয়। নুসরাত ফাটা বেলুনের মতো চুপসে গিয়ে আহানের দিকে তাকালো। আহান নিচেও তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। নুসরাত আরশের যাওয়ার পথে চেয়ে ব্যাঙের মতো লাফালো আর চেঁচালো, আমাকে জনসম্মুখে এভাবে অপমান করার জন্য নিয়ে এসেছিলেন আপনি? আমার অভিশাপ লাগবে, অভিশাপ। আপনার বউ জল্লাদ হবে, ক্যাটকেটে মেজাজের হবে, কথায় কথায় আপনাকে ধরে পেটাবে। আপনি ফুল উপহার দিলেও রাগ করে ফেলবে, আপনাকে একটা চুমুও খেতে দিবে না। মনে রাখবেন, আল্লাহ মুসলিমদের বদদুয়া কবুল করে, এই মজলুমের বদদুয়াও ফেলে দিবে না। আপনি একটা কুত্তা, আরস ভাই, আপনি কুত্তা। আরস শুনলই না, দুই হাত ডিলে ডালা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে মিলিয়ে গেল রাস্তায়। নুসরাতের চেঁচানো শুনে ছেলেগুলো বল নিয়ে খেলতে খেলতে হাসলো শব্দ করে। মেয়েটার ইচ্ছে করল পায়ের নিচে এদের চেহারা পিষে ফেলতে। জীবনের সব থেকে বড় ভুল করেছে এই কুত্তা। আরসের সাথে এসে দ্বিতীয় ভুল করেছে, এক জোড়া হাই হিল না পরে, না হলে জুতো দিয়ে এদের চেহারা দুমড়ে মুচড়ে ফেলতো রাস্তায় ফেলে। নুসরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করল কিভাবে এই ছেলেগুলোর মুখ রাস্তায় ফেলে জুতো দিয়ে পিষছে। ভেবেই আরাম লাগলো। কাজটা করতে পারলে তো আরো বেশি আরাম লাগতো। ওখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলো, জীবনেও এই পাটা আরশের সাথে কোথাও যাবে না। দিনের আলো মিলিয়ে গিয়েছে তখন পশ্চিম আকাশে। নুসরাত আহানকে বাড়ির নিচে দাঁড় করিয়ে কিছু একটা বুঝিয়ে নিজে নাচতে নাচতে চলে গেল ভেতরে। গৃহিণীরা তখন খোপে গোয়ালে গরু ঢুকাচ্ছেন। খান বাড়িতেও দুটো গরু আছে, একটা মহিলা গরু আর একটা পুরুষ গরু। আদিক তাদের খাইয়ে গোয়ালে বেঁধে রাখছেন। জাইনকে দোতলায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল সে। দুজনেই রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে রইল নিশ্চুপ। নুসরাত বলে উঠল, পলির কি অবস্থা করবেন আপনি বলুন। নুসরাত কিছুক্ষণ ভাবল, গা বাঁকিয়ে দাঁড়িয়ে থুতনিতে ভর দিয়ে আনমনেই বলে উঠল, জাইন ভাই, এক কাজ করি, পলিমলিকে হাই ভোল্টেজের শর্ট দিয়ে দিই। জাইন সহমত পোষণ করল না, মুখ গম্ভীর রেখে মারাত্মক একটা কথা বলল, এর চেয়ে ভালো বিয়াদবটার গায়ে আগুন লাগিয়ে দিই, উচিত শিক্ষা হবে। নুসরাত সহমত পোষণ করল, বলল, ঠিক বলেছেন। অনেকক্ষণ কাটল নীরবে নিশীথে। হঠাৎ নুসরাত জাইনের দিকে তাকিয়ে বলল, আপনি আমার সাথে কি কি করেছেন তা ভুলিনি।
শুধুমাত্র ইসরাতের খাতিরে আপনার সাথে হাত মিলিয়েছি। আর আপনি যা যা করেছেন আমার সাথে তাও মনে আছে আমার। এহ, আপনি যে কান ধরে উঠবস করিয়ে আমার ভিডিও গ্রুপে ছেড়ে দিয়েছেন তার বেলা, আর আপনি যে আমার বউকে লুকিয়ে নিজে বউ সেজে বসে গিয়েছিলেন তার বেলা, তাছাড়া আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছিলেন প্রশংসা করার জন্য। প্রশংসা করলেন না, উল্টো বদনাম করেছেন। সব পই পই করে মনে আছে আমার। আহান হঠাৎ কোথা থেকে উদয় হলো পিছু হতে, আশ্চর্যান্বিত কণ্ঠে বলে উঠল, তুমি তো বলেছিলে আপু মাত্র 5,000 টাকা দিয়েছে ভাইয়া, তাহলে বাকি টাকা কোথায়? নুসরাত হে হে করে হাসল, বলল, গরিবদের বিলি করে দিয়েছি। আহানকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, আমাদের ঘরের গরিবদের ভেতর বিলি করেছি। ইরহাম আর আমি ভাগ বাটোয়ারা করেছি। তোকে না 2 দিলাম। আহান আর কিছু বলতে নিবে, নুসরাত বলে উঠল, হয়েছে হয়েছে, আর কথা না, আমি যাই। এক প্রকার পালিয়ে গেল সে। আহান তব্দুল মুখে চেয়ে রইল বোনের যাওয়ার পানে। বিড়বিড় করল, চুলের উপর বাটপাড়ি করে ভদ্রমহিলা। ছাদে তখন কাপড় নেড়ে দিচ্ছিল পলি। সন্ধ্যার দিকে প্রতিদিন সে সাবান নেয়। কাপড় নেড়ে দেওয়া শেষে রেলিংবিহীন শেষ সীমানায় গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আশপাশ চোখ বুলিয়ে ঘুরে দাঁড়াতেই পেতনির মতোই এসে উদয় হলো নুসরাত। ভয়ে 2 কদম পিছিয়ে গেল সে। বুকে ফু দিয়ে এই ভয় দূর করাতে নিবে, তাতে ব্যাঘাত ঘটিয়ে নুসরাত বলে উঠল, তোরা মা মেয়ে আস্ত বিয়াদব, বিবাহিত এক বেটার পিছনে হাত ধুয়ে পড়েছিস। বেটার বউ থাকতেও বিয়ে করার এত শখ কেন তোর? পলি পাশ কাটিয়ে চলে যাওয়াই ভালো মনে করলো। এই মেয়ের সাথে কথা বলতে মোটেও সে আগ্রহী না। পাশ কাটিয়ে যেতে নিবে। নুসরাত সামনে এসে দাঁড়ালো, শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, ইসরাতকে পানিতে ধাক্কা দিয়েছিস কেন? অস্বীকার করলো পলি, বলল, কখন, কোন সময়? তুমি নিজ চোখে দেখেছো আমি ধাক্কা দিয়েছি? অবশ্যই আমার 2 চোখে দেখেছি তুই আমার বোনকে ধাক্কা দিয়েছিস। অতঃপর নেড়ি কুত্তার মতো দাঁত বের করে হাসছিলি। পলি দাঁতে দাঁত চাপলো, হিচিয়ে বলল, তাহলে তোমাকেও রাস্তা থেকে সরিয়ে দিই? আরশের বউ নাকি তুমি? একটা তো পথের কাঁটা সরবে। নুসরাত হাসলো, এক পা এগিয়ে আসলো সামনে। পলির দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হাসলো, বলল, এত সহজ আমাকে মারা? আমাকে মারার আগেই তোকেই আমি ভাগিয়ে দিব পৃথিবী থেকে। কিছুক্ষণের জন্য থেমে শ্বাস ফেলল, আবার বলল, মানুষকে তরপাতে তরপাতে মরতে দেখলে আমার ভীষণ ভালো লাগে। এমনি এমনি নিজের শত্রু বানালে আমার বোনটাকে। না পাবে জাইনকে, না দেখতে পাবে এই পৃথিবীর আলো। আরেক পা আগালো পলির দিকে, মুখের কোণে শিথিল হাসি ঝুলিয়ে বলে উঠল, বেশি কথা বলা আমার পছন্দ না, তাই কথা কমিয়ে বলাই উচিত। আমি কিন্তু চেঁচাবো। ভয় পাই নাকি? চেঁচাও, কিন্তু চেঁচানোর জন্য সময় থাকবে না পলি তোমার কাছে। অনেক সময় ওয়েস্ট করেছো তুমি আমার। নাও টাইম টু সে ফাকিং গুড বাই। নুসরাত পল্লীর দিকে ঝড়ের গতিতে এগিয়ে এসে মিটিয়ে দিল দূরত্ব। পূর্ব কোনো সতর্কতা ছাড়াই ঠেলে দিল রেলিংবিহীন ছাদের ওপারে। পলি ভয়ে বাকরুদ্ধ হয়ে গেল। গোলাকার আঁকে চুকলে বাসল পৈশাচিক আনন্দ নিয়ে, দাঁত বের করে হাসতে থাকা মেয়েলি অবয়ব। কানের কাছে হিসিয়ে ভয়ানক একটা স্বর বাজল, কোনো কাজ করতে গেলে একটা কথা মাথায় রাখবে, প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত ও সমান প্রতিক্রিয়া রয়েছে। রেস্ট ইন পিস অ্যাগেইন, গুড বাই। পলি যতক্ষণে বুঝল কি ঘটেছে তার সাথে, ততক্ষণে দেরি হয়ে গেল। চোখ বন্ধ করে চেঁচালো গলা ফাটিয়ে। যখন বুঝলো বাঁচার সম্ভাবনা নেই, তখন অচিরেই জ্ঞান হারালো।
পলির চিৎকার কেউ শুনল না। অতিরিক্ত শকড হওয়ায় গলার ভেতর আটকে পড়েছে শব্দ। নুসরাত হাত ঝেড়ে উল্টো ফিরিতেই মুখোমুখি হলো আরশের। নির্লিপ্ত থাকার চেষ্টা করল, নির্বিঘ্নে পাশ কাটিয়ে চলে যেতে নিবে। কবজি চেপে টেনে এনে নিজের সামনে দাঁড় করালো তাকে আরশ। কোনো কথা বলল না কেউই। নুসরাত হাত ছাড়িয়ে নিতে চাইল, পারল না। ডুব গিলে দীর্ঘশ্বাস ফেলল। কণ্ঠে জাস নিয়ে শুধালো, কি সমস্যা? কথা আছে তোর সাথে, রুমে আয়। আপনার সাথে আমার কোনো কথা নেই। চোখ রাঙিয়ে বলল, বলছি না কথা আছে। অপরিচিত মানুষের সাথে আমি কথা বলি না। অপরিচিত না পরিচিত পরে বুঝবি, আগে শোন কথা আছে। নিচ থেকে শোনা গেল হাই হাই করে ওঠা আতিকের চিৎকার। ভদ্রলোক সামান্য বোকা প্রকৃতির, মাত্রই গোয়ালঘর থেকে বের হয়েছিল, কিন্তু ভাইয়ের মেয়েকে মাটিতে অজ্ঞান পড়ে থাকতে দেখে চিৎকার করে লোক জড়ো করে ফেললেন। সবার কথার মধ্যেই রুমানা খাতুন সন্দেহী কণ্ঠে বলে উঠলেন, ছাদে উঠে দেখে আসো তো কেউ আছে কি না। আতিক মায়ের কথা যথার্থ মেনে বড় গলায় বললেন, আচ্ছা আম্মা। নুসরাত একবার ছাদের ওপাশে তাকালো, একবার আরশের দিকে। দৌড় দিতে নিবে, কোমর পিঠ চেপে ধরে নিজের বাহুতে তুলে নিল তাকে আরশ। দ্রুত পায়ে চিলেকোঠার রুমের দিকে যেতে যেতে ব্রুকুসকে জানতে চাইল, পলিকে ধাক্কা দিয়েছিস কেন? আমার মন চেয়েছে তাই। মন চাইলে অমনি ধাক্কা দিয়ে দিবি? হ্যাঁ। চিলেকোঠার রুমের দরজা খুলতেই মের করে ডেকে উঠল। বিজিয়ে ভেতরে প্রবেশ করতেই নুসরাত বলে উঠল, আমরা এখানে কেন? তাহলে আয়, বাহিরে গিয়ে দাঁড়াই। সবাই এসে যখন জিজ্ঞাসা করবে কি করছিলি, তখন বলবি পলিকে ধাক্কা দিচ্ছিলাম। নুসরাত ভাব নিয়ে বলল, সেই সৎসাহস আমার আছে। বাহির থেকে আতিকের গলার স্বর আসলো, সাথে রুমানা খাতুনেরও। ভদ্র মহিলা কিছু একটা হয়তো সন্দেহ করেছেন, তাই সাথেই এসেছেন। আরশ নুসরাতকে বাহুতে রেখে ফিসফিস করে বলল, তোর জন্য আমিও ফেসে গেলাম মাঝখান থেকে। নুসরাত ছ্যাদ করে উঠল, ঝাঁঝিয়ে বলল, আপনাকে ইনভাইটেশন পাঠাইনি আমি ছাদে আসার জন্য। আর তাছাড়া আপনি না আসলে এতক্ষণে আমি নিচে নেমে যেতাম। ধরাম করে স্টিলের আলমারির সাথে ধাক্কা খেল আরশ। নুসরাত হতবিম্বল মুখে দেখল, লাফিয়ে উঠে নেমে গেল আরশের কোল থেকে। দৌড়ে গিয়ে লুকিয়ে গেল স্টিলের পেছনে। বিড়বিড় করে আওড়ালো, এবার বাসকান। আরশ নিজেও তাড়াহুড়ো করে এসে স্টিলের পিছনে থামল। জায়গা কম থাকায় এক হাত দিয়ে দেওয়ালে ভর দিল, অন্য হাতে টেনে এনে নিজের সান্নিধ্যে দাঁড় করালো নুসরাতকে। গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে এসে নুসরাতের ঘাড়ে নাকমুখ ঠেকালো। নুসরাত এমন গা ঘেঁষাঘেঁষিতেই বিরক্ত হয়ে ধাক্কা দিল। কটমটিয়ে বলে উঠল, দূরে যান আরশ ভাই। আরশ নিজেও গলা নামিয়ে বলল, সম্ভব না, তোর জন্য আমি ফেসেছি, এখন দায়বার তোর। নুসরাত কোকিয়ে ওঠে বিরক্তিতে, অদ্ভুত শব্দ বের করলো মুখ দিয়ে, বলল, নাকে ব্যথা পাচ্ছি আরশ ভাই, দূরে সরুন। দূরে সরার বদলে আরও এগিয়ে আসলো আরশ। হিসিয়ে বলল, পারবো না। কয়েক মুহূর্ত অতিবাহিত হওয়ার পর চিলেকোঠার রুমের লাইট জ্বলে উঠল। শ্বাস আটকে দাঁড়িয়ে রইল নুসরাত। কি এক বালের পলিকে ধাক্কা দিল, আর এখন 14 গোষ্ঠী পড়ে গেছে তার পেছনে। নাক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই জীবন মনে হয় এমন দীর্ঘশ্বাসের উপরেই চলবে তার। রোমানা খাতুনের গলার স্বর বেশি এলো, আতিক স্টিলের ওদিকে একটু দেখতো। নুসরাত শ্বাস আটকে সিটিয়ে গেল স্টিলের পেছনে। চোখ তুলে তাকালো, মাকড়সা আর শোলা ছাড়া কিছুই দেখা পেল না। মিনমিনিয়ে বলে উঠল,
আপনার জন্য ধরা পড়ে গেলাম আরশ ভাই। আপনি আসলেই একটা সমস্যা। যেখানেই যান ওখানেই আমার জন্য সমস্যা একটা বাঁধিয়ে দেন।